হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পরিবেশে দই বানানো হয়। আমরা দই বানানোর জন্য 42 কেজি দুধ হাঁডিতে নিয়ে নিয়েছি জাল করার জন্য। আর আজকে আমরা চিনির পরিবর্তে মিশ্রি ব্যবহার করব, কেননা মিশ্রি ব্যবহার করলে দইটা অনেক কেননা মিষ্টি ব্যবহার করে দইটা অনেক টাইট থাকে এবং কালারটা অনেক সুন্দর আছে। দেখতে পাচ্ছেন আমরা দুধ জাল শেষে মিষ্টি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মিষ্টি দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে। এরপর আমরা এটা নামাই নিব ঠান্ডা করার জন্য। একটা সাইডে একটা পাত্রে কিছু দুধ তুলে রাখলাম, যেটাতে গুঁড়ো দুধ মিক্স করব আমরা একটু পরেই। কেননা গুঁড়ো দুধ দিলে দইটা একটু টাইট হয়, ভালো জমে বেশি। আমরা দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ আমরা মিক্স করতেছি, অনেক ভালোভাবে মিক্স করতে হবে। খেয়াল রাখতে হবে যে দানা দানা যেন না থাকে, কেননা দানা দানা থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। এরপরে আমরা দুধের সাথে, সেটা পুরো দুধের সাথে এটা আমরা মিক্স করে দিলাম। আর এক পাশ থেকে আমরা বাতাস করতেছি, কেননা ওই সময় কারেন্ট ছিল না, যার কারণে আমরা ফ্যান দিতে পারি নাই। এজন্য আমরা হাত পাখা দিয়ে বাতাস করতেছি। এরপর দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে ভালোভাবে পাতিলগুলো সাজায় রাখছি, একটু পরেই সেটাতে ট্রান্সফার করা হবে। দেখতে পাচ্ছেন আমরা একটু দইতে ফেনা তুলে নিচ্ছি, কারণ দইটা যখন পাত্রে ঢালবো, আপনারা যারা দই খান আপনারা চিনে থাকবেন যে দইয়ের পাত্রের উপর একটু ফেনা ফেনা থাকলে সেটা দেখতে অনেকটা সুন্দর লাগে এবং অনেকটা মজাদার লাগে। তো যাই হোক, আমরা প্রথমে অর্ধেক পরিমাণ দই আমরা বিভিন্ন পাত্রে ঢালবো, সম পরিমাণ, যেন কোথাও কম বা বেশি না হয়। কেননা কম বেশি হলে দেখা যায় সবগুলো বাটি আমাদের এখানে পাত্র এখানে কাজে লাগবে না, কিছু হয়তো বেঁচে যাবে। এজন্য আমরা সব পাত্রে যেন সম পরিমাণ হয়, সে কারণে আমরা অল্প অল্প করে কিছু করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটু খেয়াল রাখতে হবে, বাটিগুলো যেন সব সময়ের জন্য একদম সমান্তরাল থাকে, আর বাটির নিচে নড়াচড়া যেন না হয়। এই জন্য আমরা খড় দিয়ে দিয়েছি, যাতে করে বাটিগুলো নড়াচড়া না করে। দেখতে পাচ্ছেন আমরা এটা একটু ভালোভাবে কেয়ারফুলি একটু সোজা করে নিচ্ছি বা সমান্তরাল করে নিচ্ছি, যেন কাত না হয়ে যায়। এক সাইডে কাত হলে দইটা আপনার এক সাইড থেকে মানে কাত দেখা যাবে এবং দেখতে ভালো লাগবে না, যার কারণে আমরা সোজা করে নিলাম। এবং এগুলো দেখে আপনাদের হয়তো হাইজিনের ব্যাপারটা মাথায় আসতে পারে, তো আপনাদের জ্ঞাতার্থে বলে দেই, আমরা হাইজিনের ব্যাপারটা আমরা প্রথমেই কাজ শুরু করার আগেই আমরা হাতটা পরিষ্কারভাবে সবাই মিলে ধুয়ে তারপরে কাজে হাত দিয়েছিলাম। তো সেই ব্যাপারে কোনো টেনশন নাই। আর যেহেতু এটা বিয়ে বাড়ির জন্য তৈরি করা হচ্ছে, তো অনেক লোক খাবে, আমরা হাইজিনের ব্যাপারটা প্রথম থেকেই মাথায় রাখছিলাম, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাই নাই। বাট আমরা অনেক কিছু মাথায় নিয়ে আমরা এটা নিশ্চিত করছি যে না, আমাদের হাত পরিষ্কার করে নিতে হবে। কেননা বিয়ে বাড়ির খাবার খেয়ে যদি আবার কেউ অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তো সেই কারণে আর কি চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, আমাদের সবগুলো পাত্রই মোটামুটি দেওয়া হয়ে গেল, আর অল্প একটু বাকি আছে। আমরা সবগুলোতে সম পরিমাণ দেওয়ার চেষ্টা করতেছি, যেন কম বেশি না হয়। দেখতে পাচ্ছেন কতটা কেয়ারফুলি সমানভাবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং পাত্রগুলো যেটা একটু বাঁকা মনে হচ্ছে সেটা আবার সোজা করে দিচ্ছি। এভাবেই মোটামুটি শেষের দিকে আমাদের দই দেওয়া, এটাই সকালবেলা জমে দই হয়ে যাবে। আপনারা যারা জানেন না তারা, তাদের জন্য বলছে, আর যারা জানেন তাদের তো জানাই আছে। এটা এরপরে এই যে আমরা যে ইয়াটা রাখছি দেখছেন, সবগুলো প্রায় শেষ, অল্প একটু আছে। এই যে দইটা দেখছেন, এইটা হচ্ছে বেসন, মোটামুটি বীজ যেটাকে বলে, এইটা থেকেই মূলত দইটা হবে। এইটা আমরা ওই যে দুধটা জ্বালাইছি সেই দুধটা আমরা আলাদা পাত্রে রেখে ঠান্ডা করছি। এরপরে বাজার থেকে দইয়ের বীজ নিয়ে এসে সেটা ভালোভাবে মিক্স করছি, এবং এই দইটা একটু একটু করে সবগুলো পাত্রে দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমরা একটা পাত্রে ঢেলে নিলাম, এবং এটা সবগুলো পাত্রে একটু 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 করে দিয়ে দেব, যেন সবগুলো পাত্রে মাস্ট বি দেওয়া যায় আর কি। আর এটা কম বেশি করা যাবে না, মোটামুটি সমভাবে দিতে হবে। কেননা সমভাবে না দিলে দইটা সমভাবে জমবে না, একটা একটু কম জমবে, একটা একটু বেশি জমবে। যার কারণে প্রতিটা পাত্রে একটু একটু করে, প্রয়োজনে আপনি 2বার দেন একটু একটু করে, যেন প্রতিটা পাত্রে হয়তো 18-19 হইতে পারে বা 19-20 হইতে পারে, যেন 15-20 না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। মোটামুটি আমাদের বীজটা দেওয়া শেষ, এখন আমাদের কার্যক্রম শেষ। এখন আমরা এটা ঢেকে দেওয়ার জন্য উপর দিয়ে কিছু ইয়া দিচ্ছি, ভাত শোলা বা পাটখড়ি, আপনাকে যেটাই বলেন সেটা দিয়ে দিচ্ছি, কারণ এটার উপরে আমরা পেপার দেব। পেপার দেওয়ার পর এটা ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে মোটামুটি 10 বা 12 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে দইটা জমবে। না হলে এইভাবে রাখলে দইটা জমবে না।
কারণ এটা চাপা দিয়ে একটু তাপ দিতে হবে আর কি। যাই হোক, এই যে আমরা পেপার দিয়ে দিলাম, সুন্দর করে পেপারটা দিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এটার উপরে প্রেসার না পড়ে আর বেশিরভাগ, আর যেন দইতে কোনো আঘাত না লাগে বা কোনো ঝাঁকি টাকি না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং দেখছেন আমরা ওটা দেওয়ার পরে যে কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি। বাসার যত পুরাতন কম্বল টম্বল আছে, যেগুলো শীতের দিন যেহেতু নতুনগুলো কাজে লাগবে গায়ে দেওয়ার জন্য, আর পুরাতন যতগুলো ছিল আমরা এটা ঢেকে দেওয়ার কাজে ব্যবহার করতেছি। দেখা যাক, আই হোপ দইটা ভালো হবে। তো এটা মোটামুটি 2-3টা বা 4টা কম্বল দিয়ে ঢেকে দিবেন, যেন শীতের মধ্যেও জিনিসটা গরম অনুভূত হয়, ভিতরে দইটা যেন একটু গরম অনুভূত হয়, তাহলেই যা দইটা জমবে ভালো। এমন না ব্যাপারটা যে শীতের দিনে ঠান্ডায় রাখলে যে দইটা জমে যাবে, ব্যাপারটা ওরকম না। ঠান্ডায় থাকলে দইটা পানি পানি থাকবে, আর এই দইয়ের ভিতরে যে পানিটা আছে সেটা নিষ্কাশন হবে না বা সেটা বাষ্প হবে না, যার কারণে সেটা দইটা জমবেও না। দেখতে পাচ্ছেন অলরেডি 3-4টা কম্বল আমরা দিয়ে ফেলছি। এবং খেয়াল রাখতে হবে, বিয়ে বাড়িতে যদি এরকম আপনারা দই বসান তো অবশ্যই গান বাজনা বা বক্স দূরে বাজাইতে হবে, যেন বক্সের কাঁপুনিতে দই যদি কাঁপে তাহলে কিন্তু দইটা কোনোভাবেই জমবে না, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন দইটা ঢেকে দিয়েছিলাম, এখন সকালবেলা একটু চেক করব যে দইটা আসলে জমছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা এক সাইড থেকে চেক করার জন্য উঠাচ্ছি কেমন হইছে। যাই হোক, পুরোটা হয় নাই, আমরা চেষ্টা করব যে আরো কিছুক্ষণ পর, এই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর, ওই সময় ফুলফিল হয় নাই, আমরা অনুভূত হইলাম যে ফুলফিল হয় নাই, যার কারণে আরো একটু সময় ঢেকে রাখলাম। রাখার পরে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ মোটামুটি দইটা জমে গেছে। আর ধন্যবাদ পাশে এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।